নমস্কার, নিউজ রুম লাইভ দিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং নিউজ রুম লাইভের রাত ঠিক 9টায় আজ দিনের সবচেয়ে বড় খবর বা বলা যেতে পারে দিনের সবচেয়ে বড় ফ্রেম, অর্থাৎ ইএসআই জোকায় যে ছবি দেখা গেল। পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মেরেছেন বলে দাবি করলেন আমতলার এক মহিলা। জোকা ইএসআই হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে তিনি জুতো ছুঁড়েছেন, বললেন জুতোটা পার্থর মাথায় লাগলে ভালো হতো। পার্থদা কিছু বলুন, গোটা বাংলাদেশ সবুজ শাড়ি, গোলাপি ব্লাউজ, মুখে মাস্ক, কপালে ছোট্ট টিপ, সাদামাটা চেহারা। এই মহিলাই মঙ্গলবার এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা ঘিরে শোরগোল। তার দাবি, ইডি হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে তিনি জুতো ছুঁড়েছেন। আমার পেশেন্ট অসুস্থ, আমি ওষুধ আনতে আসছি, আমি ওনাকে জুতো মারতে আসছি, জুতো মেরে আমি খালি পায়ে ঘরে যাচ্ছি। নাম শুভ্রা ঘরুই, আমতলার বাসিন্দা। শুভ্রার দাবি, এদিন জোকা ইএসআই হাসপাতালের বাইরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোড়েন তিনি। গত কয়েকদিন ধরে নিয়োগ দুর্নীতি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। টাকার উৎস জানতে প্রতিদিনই জেরা করা হচ্ছে পার্থ অর্পিতাকে। এরই মাঝে প্রতি 48 ঘন্টা অন্তর চলছে তাদের মেডিকেল চেক আপ। সেই মতো এদিন পার্থ অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা। বেলা 12:10। শারীরিক পরীক্ষার পর ভিড় ঠেলে পার্থকে গাড়িতে তোলা হয়। সেই সময় তাকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন বলে দাবি শুভ্রা ঘরুইয়ের। জুতো অবশ্য পার্থর গায়ে লাগেনি। ইএসআই হাসপাতাল থেকে খালি পায়ে বেরিয়ে যান মহিলা। তার কথায় কোনো অনুতাপ ধরা পড়েনি, বরং শোনা গিয়েছে আক্ষেপের সুর। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। পার্থ চট্টোপাধ্যায়কে জুতো, চারিদিকে শোরগোল। যিনি জুতো ছুঁড়েছেন বলে দাবি করছেন তিনি শুভ্রা ঘরুই। কে শুভ্রা ঘরুই জানে আমতলা। শুভ্রা ঘরুই দক্ষিণ 24 পরগনার আমতলার কৃপারামপুরের ঘরুই পাড়ার বাসিন্দা। পরিবার থেকে প্রতিবেশী সকলেরই দাবি শুভ্রা নির্বিরোধী, শান্ত স্বভাবের, খুব বেশি বাড়ি থেকে বেরও হন না। পরিবারে ঝগড়া ঝাঁটি অশান্তিও নেই। এ হেন শুভ্রাই শিরোনামে, কারণ তার দাবি তিনি পার্থকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছেন। স্বামী, 2 মেয়ে নিয়ে মধ্যবিত্ত সংসার জীবন। স্বামী প্লাইউড কারখানার কর্মী, একমাত্র রোজগারে। বড় মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে নার্সিং কলেজে ভর্তি হতে চায়। শুভ্রার স্বামীর বক্তব্য, তার মাসে আয় 10 থেকে 12,000 টাকা। মেয়েকে নার্সিং পড়াতে 4 বছরে 7 লাখ টাকা খরচ। এই টাকা কোথা থেকে আসবে তা নিয়ে সবসময় চিন্তা করেন শুভ্রা। আমি তো বলছি, তুমি এরকম করতে গেলে কেন? তুমি এমনি কারোর সাথে চেঁচিয়ে কথা বলনি কোনোদিন, আর তুমি এইসব করতে গেছো, পরে সামনে এসে গেছে, সামনে এসে গেছে বলে করতে হবে। দীর্ঘদিন হয়তো কোনো বলছে যে আর্থিক সংকটের মধ্যে আছে, হয়তো যে আমরা খেতে পারছি না, পড়তে পারছি না, এত টাকা এত দিক হচ্ছে, তাকে এরকম সেই হয়তো সেদিকেই হয়তো নানা রকম সমস্যা ছিল, সেই নিয়ে চিন্তা করতো ডিপ। শুভ্রার মেয়ের দাবি, মা 3-4 বছর স্নায়ু সমস্যায় ভুগছেন। মঙ্গলবার ডাক্তার দেখাতেই যান ইএসআই হাসপাতালে। মা তো খুবই চুপচাপ, খুবই শান্ত, আমার বাড়ি থেকে বেরোয়ও না, মানে কত পাড়া তো দূরে, বাড়িতেই থাকে, বাড়িতে হাউস। আমার মায়ের শরীরও ভালো না, হাতে যন্ত্রণা করে,
এবার এই খবর এইসব দেখে মানুষের স্বাভাবিক মানুষেরই রাগ হওয়ার কথা, ওরকম রাগে কিছু করে ফেলেছে। আর একটা অসুখ হয়েছে, নার্ভের কিছু প্রবলেম ছিল, তো হয়তো মেন্টালি কিছু প্রেসারে করে ফেলেছে যা চিকিৎসা করতে না পারার জন্য। তা উনি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে ভালো মানুষ, কোনোভাবে কোনো শারীরিক অসুস্থতা ছিল, বিরক্ত বোধ হয়ে হয়তো করে ফেলেছে। যাকে নিয়ে এত কথা সেই শুভ্রা কিন্তু ভাবলেশহীন। তার সাফ কথা, রাগ ছিল মিটিয়ে বাড়ি ফিরেছেন খালি পায়েই। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। আগামীকাল আদালতে পেশ করা হবে, কিন্তু তার আগে পার্থ অর্পিতার বিরুদ্ধে আরো বেশি তথ্য প্রমাণ সংগ্রহে মরিয়া ইডি। কলকাতার নানা জায়গায় আজ তল্লাশি। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ অর্পিতা, বুধবার তাদের আদালতে হাজিরা। তার আগের দিন কোমর বেঁধে ময়দানে ইডি। পার্থ অর্পিতার বিরুদ্ধে আরো বেশি তথ্য প্রমাণ সংগ্রহে তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। একাধিক জায়গায় চালালেন তল্লাশি। লেকভিউ রোড, পাটুলি, বরানগর, ল্যান্সডাউন, বাদুরদহ। মঙ্গলবার একের পর এক জায়গায় ইডি হানা। পাটুলির নেল আউট পার্লার, অভিযোগ পার্লারটি অর্পিতার নামে। মঙ্গলবার এখানে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তল্লাশি চালানোর সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসের সঙ্গে কথা বলেন। আমি এই বিল্ডিংটা বানিয়েছি, এখানে অর্পিতা মুখার্জির একটা দোকান রয়েছে, সেই সূত্রে ইডি এসেছিল, আমি উইটনেস ছিলাম টোটাল প্রসিডিওরটা। লেকভিউ রোডে আরেকটি পার্লারেও তল্লাশি চালায় ইডি। বেশ কিছু নথি সংগ্রহ করেন। অভিযোগ এই পার্লারটিও অর্পিতার নামে। সে আগে দেখতাম, 1-1.5 মাস আগে দেখেছি, তারপর আর দেখি না, ওনাকে আসতে আর দেখি না। এটাকে স্টাফ আসতো, বাইক নিয়ে এসে খুলে ওই থাকতো, তারপর চলে যেত, কখন চলে যেত সেটা দেখি। এদিন বরানগরেও হানা দেন ইডি আধিকারিকরা। এখানেও অর্পিতার নামে। চট্টোপাধ্যায়ের পর এবার অর্পিতা মুখোপাধ্যায়েরও দাবি, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা তার নয়। তাহলে বিপুল এই টাকার মালিক কে? কার টাকা? কোথা থেকে এলো? উত্তর খুঁজছে ইডি। এই টাকা আমার নয়, টাকা আপনার বলছে। আমার নয়, আমি কোনোদিন টাকা রোজগার করি না। ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকা, কোটি কোটি টাকা। এই টাকার মালিক কে? কোথা থেকে এলো এই বিপুল টাকা? মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, যার 2টি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। অর্পিতার অবশ্য দাবি, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তার নয়। এই টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে। রবিবার একই সুরে দাবি করেন ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়। টাকা আপনার বলছে, পার্থ বলছেন টাকা তার নয়, অর্পিতারও দাবি টাকা তার নয়। তাহলে টাকা কার? বিপুল অঙ্কের এই টাকা এলো কোথা থেকে? বন্ধ ফ্ল্যাটে টাকা তো আর উড়ে উড়ে আসেনি, নিশ্চয়ই কেউ রেখেছেন। তিনি বা তারা কারা? টাকার এই লেনদেনে কি আরো প্রভাবশালীর যোগ রয়েছে? তাৎপর্যপূর্ণভাবে টাকা তাদের নয় বলে দাবি করলেও এখনো পার্থ একবারও বলেননি যে টাকা অর্পিতার, কিংবা অর্পিতাও দাবি করেননি যে এই টাকা পার্থর। সময় গড়াচ্ছে, জল্পনা বাড়ছে, ইডি তদন্ত চালাচ্ছে। এই টাকা আমার নয়, টাকা আপনার বলছে, আমার নয়, আমি কোনোদিন টাকা রোজগার করি না। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা, টাকার পাহাড়, দুর্নীতির পাহাড়। কিন্তু কিভাবে হতো এই দুর্নীতি? কোন পথে নিয়োগ ব্যবস্থার শীত কেটেছে দালাল চক্র? দেখুন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। কিভাবে নিয়মের বেড়াজাল ভেঙে ঢুকতো দুর্নীতির বেনজল? কোন পথে নিয়োগ ব্যবস্থায় শীত কাটতো দালাল চক্র? সূত্রের দাবি, নিয়ম এড়িয়ে নিয়োগের একাধিক ছিদ্রপথ ছিল।
পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে চাকরি, পরীক্ষায় না বসেই চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি, পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে তৈরি প্যানেলের বাইরে থেকে চাকরি, সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই দ্বিতীয় তালিকা প্রকাশ এবং সেই তালিকা থেকে চাকরি, ভুল প্রশ্নের উত্তর দিলে ফুল মার্কস দেওয়ার নামে নির্দিষ্ট কয়েকজনের নম্বর বাড়িয়ে দেওয়া এবং চাকরি। এ তো গেল চাকরি পাইয়ে দেওয়ার পদ্ধতি, কিন্তু চাকরি কারা পাবেন তাদের বাছাই করা হতো কিভাবে? কিভাবে কাদের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হতো? এও এক পরীক্ষা। সম্ভাব্য এই চাকরি প্রার্থীদের বাছাই করতে জেলায় জেলায় কাজ করত দালাল চক্র। জেলাভিত্তিক এই এজেন্টরাই বেছে নিতেন এমন চাকরি প্রার্থীদের যাদের কাছে টাকা আছে, ন্যূনতম যোগ্যতা আছে, আবার সবকিছু জেনেও তা গোপন রাখবেন। দালালদের বেছে নেওয়া প্রার্থীদের নামের তালিকা এবং টাকা পৌঁছে যেত যথাস্থানে, তারপর চাকরি। কিছুটা এইভাবেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাগদার রঞ্জনের বিরুদ্ধে। ফেসবুক পোস্টে তার নাম বলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, জেলার এই এজেন্টদের অনেকেই পার্থ অর্পিতার গ্রেফতারের পর থেকে বেপাত্তা। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতির মতো হাতে গরম ইস্যু, কিন্তু একে ঠিক মতো হাতিয়ার করতে পারেনি বঙ্গ বিজেপি। এ কথাই শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন অমিত শাহ। নির্দেশ দিলেন কোমর বেঁধে ঝাঁপানোর। গিয়েছিলেন নালিশ করতে, কিন্তু শুনতে হলো অসন্তোষের কথা। নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। 22 জুলাই টাকার পাহাড় উদ্ধার, 23 জুলাই ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে, আর বিজেপি কলকাতায় মিছিল করে 28 জুলাই। এতে নানা মহলে প্রশ্ন ওঠে, এরকম হাতে গরম ইস্যু পেয়েও বিজেপি কেন এত দেরিতে পথে নামলো? সূত্রের খবর, এই ইস্যুতে এবার অসন্তোষ প্রকাশ করেছেন খোদ অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই বৈঠকে শাহ বলেন, নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে আরো জোরদার আন্দোলন করা যেত। এই ইস্যুতে রাজ্য জুড়ে কোমর বেঁধে ঝাঁপাতে হবে। অন্য সরকারি চাকরি এবং সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও অস্ত্র করতে হবে। আইন শৃঙ্খলা ইস্যুতেও লাগাতার ময়দানে নামতে হবে। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের অন্তত প্রথম সারির 100 জনের বেশি নেতা ইনভলভ। আমি সেই তালিকাটা এইচএমকে দিয়েছি। রাজ্যের বিরোধী দলনেতা 45 মিনিট বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি শুভেন্দু অধিকারীকে পাল্টা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ, অন্যান্য নেতাদের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যে নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে সংগঠন মজবুত করা। এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, নাড্ডাও জোর দেন নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করে আন্দোলন জোরদার করার উপর। বার্তা দেন, নিয়োগ দুর্নীতি ইস্যুতে ব্লকে ব্লকে আন্দোলন করতে হবে। নিয়োগ দুর্নীতির মতো হাতে গরম ইস্যু পেয়েও বিজেপি কেন সক্রিয় হতে পারল না? পিছনে কি দলীয় কোন্দল? এ নিয়েও সুকান্ত শুভেন্দুকে কড়া বার্তা দিয়েছেন নাড্ডা শাহ। দলের সব নেতাকে সমন্বয় রেখে চলতে হবে, দলের মধ্যে যেন কোনো উপদল না থাকে। এদিন শাহ শুভেন্দুর বৈঠকে ওঠে সিএএ প্রসঙ্গ। আমি বলেছি আর্লি ইমপ্লিমেন্টেশন করতে গেলে রুলটাকে ডিক্লেয়ার করতে হবে, সেটা আমাকে অনারেবল এইচএম অ্যাসিওর করেছেন। হোপফুল যে 2023-এ প্রথমের দিক থেকেই এই বিষয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়ার সুফল ভুক্তভোগীরা পাবে। একটা বিল পাশ হয়ে যাওয়ার পর, রাষ্ট্রপতির অ্যাকশন এসে যাওয়ার পর, প্রায় 2.5 বছর চলে যাওয়ার পর তারা রুল ফ্রেম করতে পারলো না। এবং এই সিএ নিয়ে তাদের ডাবল স্ট্যান্ডার্ড। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায় যাচ্ছেন তখন সিএ নিয়ে তার একরকম আচরণ, তিনি যখন আসামে যাচ্ছেন সিএ নিয়ে তার একরকম আচরণ। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল টাকা উদ্ধার। কলকাতার এক শেয়ার ব্যবসায়ীর অফিসে সিআইডির হানা। উদ্ধার হওয়া টাকার সঙ্গে হাওয়ালা যোগের সন্দেহ। শনিবার দুপুরে কলকাতার সাদার স্ট্রিটের এই হোটেলে এসেই ওঠেন ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ক। ছিলেন মাত্র 14 মিনিট। সেই 14 মিনিটের সূত্র ধরেই সিআইডির রাডারে কলকাতার এক শেয়ার ব্যবসায়ী। মঙ্গলবার যার অফিসে পৌঁছন সিআইডির গোয়েন্দারা। সিআইডির সূত্রে খবর, গত শনিবার দুপুরে সাদার স্ট্রিটের হোটেলে পৌঁছন 3 কংগ্রেস বিধায়ক। 106 নম্বর ঘরে ঢোকেন। কিছুক্ষণ ওই ঘরে থেকে পানশালায় যান।
ঠিক সেই সময় বিধায়কদের এক ঘনিষ্ঠ স্কুটার নিয়ে হোটেল থেকে বের হন। সিআইডি সূত্রে হেয়ার স্ট্রিট থানা এলাকার এক ব্যবসায়ীর কাছে তিনি যান। সেখান থেকে টাকার ব্যাগ নিয়ে হোটেলে ফেরেন। কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে বেরিয়ে যান কংগ্রেসের বিধায়কেরা। আর ওই রাতেই হাওড়ার পাঁচলায় বিধায়কদের গাড়ি থেকে 48 লক্ষ টাকা উদ্ধার হয়। মঙ্গলবার হেয়ার স্ট্রিটের ব্যবসায়ীর অফিসে হানা দেয় সিআইডি। সেই ঘনিষ্ঠ সে স্কুটার করে সে চলে আসে সোজা লালবাজারে, ঠিক এই ব্যবসায়ীর অফিসে। এখান থেকেই টাকা নিয়ে গিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল বলেই সিআইডির প্রাথমিক অনুমান। গোয়েন্দাদের প্রশ্ন, হঠাৎ বিধায়কদের এই টাকা দিতে গেলেন কেন ব্যবসায়ী? ব্যবসায়ীর মাধ্যমে কি অন্য কেউ এই টাকা পাঠিয়েছিলেন? এই টাকার সঙ্গে কি হাওয়ালা যোগ রয়েছে? কারণ এই ব্যবসায়ী, তার নাম কি, কতদিন ধরে এই ব্যবসা করছেন এবং এখানে কাদের যাতায়াত ছিল, এই বিধায়কদের সঙ্গে কিভাবে লিঙ্ক আপ, এই পুরো গোটা বিষয়টা তারা জানার চেষ্টা করছে। গোয়েন্দাদের অনুমান, এর আগেও এই ব্যবসায়ীর মাধ্যমে টাকার লেনদেন হয়েছে। ব্যবসায়ীর সঙ্গে অসমের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার থেকে ব্যবসায়ীর কোনো খোঁজ নেই। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেস জোট সরকার ফেলার জন্যই এই টাকাকে কাজে লাগানো হচ্ছিল। ঝাড়খণ্ডের শাসক শিবিরের 13 জন বিধায়ককে কেনার চেষ্টা চলছিল। সরকার ফেলে দেওয়ার জন্য 3 কংগ্রেস বিধায়ককে 10 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। টাকা উদ্ধার হয়েছে। এবার ব্যবসায়ীর সূত্র ধরে রহস্যের শিকড়ে পৌঁছতে চাইছে সিআইডি। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আর এই সিআইডি হানা নিয়ে কি বলছেন রাজনীতিবিদরা? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তার বক্তব্য শুনবো। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তারও বক্তব্য শুনবো। ঝাড়খণ্ডে কংগ্রেসের যে অভিযোগ যে সরকার ফেলার চেষ্টা এবং তার সঙ্গে গুয়াহাটি কানেকশন, যেখানে মহারাষ্ট্রের বিধায়কদেরও তুলে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, তার সঙ্গে যে সিআইডি যা তদন্ত করছেন, এ তো পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে আর চোখ দিয়ে জল বেরোবে বিজেপি। সুকান্ত মজুমদার বলছিলেন শুভেন্দু একটা অপারেশনে আছে, 2-4 দিনের মধ্যে দেখা যাবে। তো 2-4 দিনের মধ্যে দেখা গেল কংগ্রেসের এমএলএদের কাছে টাকা পৌঁছে গেছে। ফলে সুকান্ত, শুভেন্দু এরা জানতো কিনা, এদের কাছে কি কি রোল ছিল, এদেরকেও তদন্তের আওতায় এনে গোটাটা দেখতে হবে। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এর গোটা চক্রান্ত, যে এই সরকার ফেলে দেওয়ার চেষ্টার জন্য বিজেপি কোথায় কোথায় যেতে পারে, কি কি করতে পারে, আর এই টাকাটা অ্যাকচুয়ালি এসছিল কোথা থেকে, কারা দিয়েছিলেন এবং কিভাবে সরকার ফেলার চেষ্টা হচ্ছিল, আমরা নিশ্চিতভাবে সেগুলো জানতে পারবো বলে আমরা আশাবাদী। এটা প্ল্যান্টেড, পরিকল্পিত। এ রাজ্যের টাকা অন্য রাজ্যে যাচ্ছিল। তৃণমূলের সঙ্গেই যোগাযোগ আছে বাইরের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশে চলে যাচ্ছে, আর সামান্য ঝাড়খণ্ডে টাকা পাঠাতে কি অসুবিধা আছে? হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ভদ্রলোক টাকাটা দিয়েছিলেন, কিন্তু ভদ্রলোক পলাতক। এই খবরটা তাহলে কোথা থেকে সিআইডি পেল? যার কোনো হদিশই নেই, যাকে এখনো পর্যন্ত পুলিশ ট্রেস করতে পারেনি, তথাকথিত জেরার সম্মুখীন যাকে হতে হয়নি, লালবাজারের সামনে যার অফিস, আজকে সে বলে দিল হেমন্ত বিশ্ব শর্মা টাকাটা দিয়েছিল। কাস্টাডির ভেতরে আপনি যাকে খুশি বলিয়ে ফেলতে পারেন, তার কোনো আইনি বৈধতা নেই। আর 49 লক্ষ টাকায় যদি একটা সরকার পড়ে যেতে পারে, তাহলে এরকম সরকার না গঠন করাই ভালো। ভাঙড়ের কাশীপুরে একটি ঘটনায় নজর রাখতে হবে, যেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। বছর খানেক আগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগ, স্কুলে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এখন। ভাঙড়ের কাশীপুরের ঘটনা, নির্যাতিতার অভিযোগ, স্থানীয় একটি স্কুল একাদশ শ্রেণীতে তাকে ভর্তি নেয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে রাজি হয়নি। ঠিক কি সমস্যা হয়েছিল, কি হয়েছিল জানবো। প্রতিনিধি কল্যাণ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কল্যাণ। হ্যাঁ, একেবারেই অতনু, জানিয়ে রাখি গত 1 বছর আগে কিন্তু কাশীপুর থানার জিরেনগাছাতে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। সেই ঘটনার কিন্তু তদন্তে নেমে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। তারপর থেকেই কার্যত পড়াশোনা বন্ধ ছিল ওই ছাত্রীর। সেই ঘটনার পর 1 বছর পর কিন্তু ওই ছাত্রী যখন পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করে যখন স্কুলে যায়, তখন কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকার করেন। স্কুল কর্তৃপক্ষ তখন জানান কি যে তাকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা অন্য কোথাও ভর্তি হয়ে তার পড়াশোনা করা ভালো, সেই নির্দেশেই কিন্তু তাকে দেন। এরপরেই কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই ছাত্রী। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ কিন্তু বারবার কিন্তু ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তাকে কিন্তু জানান। পুলিশকে কথা দিলেও কিন্তু ওই প্রধান শিক্ষক কোনোভাবেই ওই ছাত্রীকে
তার স্কুলে ভর্তি নেয়নি। আজকে পুলিশকে বলেছিল আজকে ওই ছাত্রীকে যেতে। ছাত্রী যখন স্কুলে যায় তখন কিন্তু প্রধান শিক্ষক ওই ছাত্রীকে বলেন কি যে এখানে না ভর্তি হয়ে অন্য কোথাও ভর্তি হতে। এইভাবে যে প্রধান শিক্ষক বলছেন, আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম বিষয়টি নিয়ে। প্রধান শিক্ষক জানাচ্ছেন কি যে ওই ছাত্রী চাইলে আগামী কালকে এসে ভর্তি হতে পারে, আমার কোনো আপত্তি নেই, আমাদের সঙ্গে বলছে। কিন্তু ছাত্রীর মুখ থেকে আমরা যখন শুনছি আমরা কিন্তু অন্য কথা পাচ্ছি। ওই ছাত্রী কিন্তু জানাচ্ছে যে শিক্ষক আজকে ভর্তির কথা বলেছিলেন পুলিশের কাছে, সেই মতন নিজের দাদুকে নিয়ে ওই স্কুলে গিয়েছিল। সেই সময় কিন্তু শিক্ষক বলছেন কি যে না এখানে ভর্তি হবেন না, এখানে ভর্তি হলে অন্য যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু বিষয়টি নিয়ে প্রতিবাদ করছে। সেই অন্যান্য অভিভাবকদের কথা শুনেই কিন্তু প্রধান শিক্ষক এই ছাত্রীকে ওই স্কুলে ভর্তি হতে বারণ করেছিল বলে ওই ছাত্রী কিন্তু দাবি করছে। অতনু, ধন্যবাদ। আমি স্কুলে ভর্তি হতে চাইছি, বাট স্কুলে ভর্তি নিচ্ছে না। এর আগে দুদিন স্কুলে এসে ভর্তি হওয়ার জন্য দুদিনে বাড়িতে ফিরে পাঠিয়ে দিল, বললো ভর্তি নিতে পারবো না। কাশীপুর থানাতে জানায়, কাশীপুর থানা থেকে আমাদেরকে কেএলসি থানাতে পাঠায়। কেএলসি থানার বড়বাবু আমাদের হেডমাস্টারের কাছে ফোন করে। আজকে 12:30টার সময় আসলাম, 1.5-2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখলো। তো তারপর আমাদেরকে ডাকা হলো, তারপর বলছে ভর্তি নিতে পারবো না। আমি কাউকে ভর্তির জন্য বারণ করিনি। তার বক্তব্য ছিল সে ক্লাস করতে পারবে না, তাকে ভর্তি নিতে হবে। আমি তাকে বুঝিয়েছিলাম যে তুমি ক্লাস করতে যখন পারবে না, তোমার এই জাতীয় ফর্মাল স্কুলে ভর্তি হয়ে কোনো লাভ নেই, তুমি বরং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে গিয়ে একাদশ দ্বাদশটা ক্লাস করো। তাকে ভর্তি নেব না এই কথা স্কুল থেকে একদমই বলা হয়নি। বিশ্বভারতীতে তাণ্ডব নৃত্য হয়েছে। সেই তাণ্ডব নৃত্যে বাইরের বহু সমাজ বিরোধী লোকজন ছিলেন, আমাদের এই পরিচিত লোকজন। তাদের একটাই বক্তব্য যে ভিসিকে, ভাইস চ্যান্সেলরকে শিক্ষা দিতে হবে, বিশ্বভারতীর দেওয়াল ভাঙা হবে, বিশ্বভারতীর গেট ভাঙা হবে। যে গ্রাম থেকে লোক আসছে ট্রাকে, ব্যাটাডোরে, বাসে ইত্যাদি ইত্যাদি। 9টার সময় তাণ্ডব নৃত্য শুরু হলো। আপনারা সবাই জানেন 3 ঘন্টা তাণ্ডব নৃত্য হয়েছিল। সেখানে আমাদের বিশ্বভারতীর বহু পরিচিত লোক ছিলেন এবং তার নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন একজন বিধায়ক। দেখুন, আমি ওই পাগলটার সম্বন্ধে কিছু বলতে রাজি না, একটা পাগল লোক। দেখুন, আমি ওই পাগলটার সম্বন্ধে কিছু বলতে রাজি না, একটা পাগল লোক। স্ট্যাম্প পেপারে লিখে চাকরি দুর্নীতি। প্রাথমিকের শিক্ষক এবং গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, 1 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ। অভিযোগের আঙুল ভাঙড়ের এক শিক্ষকের দিকে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, টাকার পাহাড়, দুর্নীতির পাহাড়। কিভাবে হয়েছে দুর্নীতি বোঝা যায় ভাঙড়ের ঘটনা দেখলে। এখানে স্ট্যাম্প পেপারে লিখে দেওয়া হয়েছে নামের তালিকা। চাকরি দেওয়ার নামে কার কার থেকে টাকা নেওয়া হয়েছে এও বলা হয়েছে। চাকরি দিতে না পারলে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। প্রাথমিকে শিক্ষক এবং গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ভাঙড়ের মাছিভাঙা প্রাইমারি স্কুলের শিক্ষক নুরুদ্দিন বৈদ্য 1 কোটিরও বেশি টাকা নিয়েছেন, কিন্তু কারোরই চাকরি হয়নি। চাকরি দেওয়ার নাম করে 1 কোটি প্রায় 20 লক্ষ টাকা মতন তুলেছিলেন নুরুদ্দিন বৈদ্য, কিন্তু তিনিও প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন। উনি আমাদের টাকা দিচ্ছে না। আপনারা কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি যে এই টাকাও পার্থ চ্যাটার্জির কাছে না পৌঁছে গেছে। 2012 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। অভিযোগ এই পরীক্ষার আগে উত্তর 24 পরগনার শিখরপুর, ঝালিগাছি সহ একাধিক গ্রামের প্রায় 20 জন যুবককে চাকরির টোপ দেন স্কুল শিক্ষক নুরুদ্দিন বৈদ্য। কারো থেকে 6 লক্ষ টাকা, কারো থেকে 8 লক্ষ টাকা নেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, পরীক্ষায় বসলেও মেরিট লিস্টে নাম ওঠেনি। 2014 সালে ফের পরীক্ষায় বসতে বলেন নুরুদ্দিন। সেই পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাতেও নাম ওঠেনি চাকরি প্রার্থীদের। গ্রুপ ডির চাকরির পরীক্ষাতেও একই অবস্থা, একইভাবে প্রতারণার অভিযোগ। ধার দেনা করে জমি বিক্রি করে ওনাকে টাকা দেওয়া হয়। আমি এবং আমার ভাই মিলিয়ে 10,40,000 টাকা মতো দিই, আর যেটা ডিউ ছিল সেটা পরীক্ষার চাকরি পাওয়ার পরে দেওয়ার কথা। স্ট্যাম্প পেপারে লিখে চাকরি দুর্নীতি, অভিযুক্ত শিক্ষক নুরুদ্দিন বৈদ্যর দাবি। আইনজীবী পরিচয় দিয়ে তাকে ফোন করেন এক ব্যক্তি, বলেন
আরামবাগের স্কুল শিক্ষক শিশির দলুইয়ের সঙ্গে যোগাযোগ করতে, কারণ শিশির দলুই প্রভাবশালী, প্রাথমিক শিক্ষা পর্ষদে ভালো যোগাযোগ আছে। নুরুদ্দিন বৈদ্যের দাবি এ কথা শোনার পরে তিনি যুবকদের চাকরি পাইয়ে দিতে শিশির দলুইকে 86 লক্ষ টাকা দেন, কিন্তু এখন তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। শিশির কুমার দলুই, ওর কাছে আমি টাকা নিয়ে দিয়েছিলাম এবং তার প্রমাণও আছে আমার কাছে। শিশির কুমার দলুই সে একজন হচ্ছে প্রাইমারি হাই স্কুলের শিক্ষক, জমি জায়গা রয়েছে সব ফেরত দিচ্ছি, ওরা যে জানে নিচ্ছে তারা জানে। আরামবাগের চাঁদুর হাই স্কুলের শিক্ষক ছিলেন শিশির দলুই। তাঁর সহকর্মীদের দাবি, দুর্নীতির অভিযোগে 3 বছর আগে শিশিরকে গ্রেফতার করে সিআইডি। তারপর থেকেই তিনি সাসপেন্ড। খানাকুলের রামচন্দ্রপুরের বাড়িও ফাঁকা, ফোন সুইচড অফ। ভাঙড় এবং আরামবাগ থেকে বাপন সাঁতরা এবং কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। 23-এ রাজ্যে পঞ্চায়েত ভোট, 24-এ লোকসভা নির্বাচন। তৃণমূলের নজর আদিবাসী ভোটে। উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে প্রচার কর্মসূচি। 23-এ বঙ্গে পঞ্চায়েত ভোট, 24-এ লোকসভার লড়াই। তার আগে আদিবাসী মন জয় ময়দানে নামছে তৃণমূল। আদিবাসী এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের খতিয়ান তুলে ধরবে তৃণমূল। আদিবাসীদের জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে তাও তুলে ধরা হবে। পাশাপাশি আদিবাসীদের বোঝানোর চেষ্টা হবে তৃণমূল সম্পর্কে তাদের ভুল বোঝাচ্ছে বিজেপি। আমাদের একদিকে আদিবাসী মানুষ, একদিকে নেপালি সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এই যে জনজাতির মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা বিভেদ করে দিয়ে মানুষের মধ্যে থেকে ভোটটা নিয়ে যারা চলে গেছে, তারা আখেরে কোনো সেই বিধায়কদের নির্বাচিত করে মানুষ সেখানে কোনো ফল পায়নি। বিজেপি শুধু কুৎসার রাজনীতি করে। তৃণমূলের এই প্রচার কর্মসূচি শুরু হবে উত্তরবঙ্গ থেকে। আদিবাসী মানে তপশিলি উপজাতি বা এসটি। বঙ্গে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন 16টি বিধানসভায়। 21-এর ভোটে এই 16টি আসনের মধ্যে তৃণমূল জেতে 9টিতে, বিজেপি 7টিতে। এটা রাজ্যের ছবি, কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে আলাদাভাবে দেখলে অন্য সমীকরণ উঠে আসে। দক্ষিণবঙ্গে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন 8টি। 21-এর বিধানসভা ভোটে 8টির মধ্যে 8টিতেই জয় পায় তৃণমূল, বিজেপি 0। উত্তরে কিন্তু এর প্রায় উল্টো ছবি। উত্তরবঙ্গে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন 8টি। 21-এর বিধানসভা ভোটে এই 8টির মধ্যে 1টিতে জয় পায় তৃণমূল, 7টিতে বিজেপি। আর তাই আদিবাসী মন পেতে শুরুতে উত্তরেই নজর তৃণমূলের। সূত্রের খবর, আদিবাসীদের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে যে চিঠি দিয়েছেন তার কপিও দেখানো হবে প্রচার সভা থেকে। বিজেপি আরএসএস চক্রান্ত করে গুজব, অপপ্রচার, কুৎসা রটাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আদিবাসী সমাজের বিরোধী। সেই জন্য আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা এই সভাগুলো অনুষ্ঠিত করতে চলেছি আগামী দিনে, এবং তার কয়েকদিন পরে আলিপুরদুয়ার, কোচবিহার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে এই সভাগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। দ্রৌপদী মুর্মু ইস্যুতে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ সানিয়েছিল বিজেপি। আর আদিবাসী প্রভাবিত যে অঞ্চলগুলি রয়েছে সেখানে গত কয়েক বছরে রাজ্য সরকার কি ধরনের প্রকল্প, সরকারি প্রকল্পকে সামনে রেখে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে সেই বার্তা দেওয়ার জন্যই বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে একাধিক বিধায়ককেও। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই পঞ্চায়েত আর লোকসভা ভোটকে পাখির চোখ করেছে বিজেপিও। যোগদান মেলার ধাঁচে এবার তাদের যোগদান কর্মসূচি, যা এই মাস থেকেই শুরু করার ভাবনা। একুশে যোগদান মেলা, 21-এর ভোটে স্বপ্নভঙ্গ। এবার 22-এ যোগদান কর্মসূচি। লক্ষ্য 23-এর পঞ্চায়েত ভোট এবং 24-এর লোকসভা নির্বাচন। বঙ্গ বিজেপি চাইছে নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেই তৃণমূলে ফাটল ধরাতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। বিজেপি মনে করছে এই ইস্যুতে শাসক বিরোধী হাওয়া বইছে রাজ্যে। তারা চাইছে এই হাওয়াকে কাজে লাগিয়েই শাসক শিবিরের ওপর চাপ বাড়াতে। অগস্ট থেকেই তাই তারা যোগদান কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ঢাকঢোল পিটিয়ে করেছিল যোগদান মেলা। তাতে সাড়াও মিলতে দেখা যায়। অনেকেই বিজেপিতে যোগ দেন, কিন্তু ভোটে বিজেপির বঙ্গজয়ের স্বপ্ন ভেঙে চুরমার। এরপরেও আবার কেন যোগদান কর্মসূচি, এই প্রশ্ন নানা মহলে। আমরা বাজ বিচার করে নেব, পচা আলু নেব না, নিলে ভালো আলু নেব। হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর শাসক বিরোধী হাওয়া তৈরি হয়েছে বলেই মনে করছে গেরুয়া শিবির। আর সেই হাওয়া নিজেদের পালে টানতেই এখন উদ্যোগী বিজেপি। তবে শেষ পর্যন্ত যোগদান কর্মসূচি কতটা ফলপ্রসূ হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা,
কলকাতা। আজব গাঁয়ের আজব কথা, এক গ্রামে 2 জেলা, 3 বিধানসভা কেন্দ্র এবং 4টি থানা। গ্রামের নাম টিঢিডাঙ্গা। রাজ্যে এমন গ্রাম একটি, এই গ্রামের মানচিত্র বড় অদ্ভুত। সীমানা বিন্যাসের জটিলতায় 2 জেলার মধ্যেই রয়েছে টিঢিডাঙ্গা। বীরভূম এবং মুর্শিদাবাদ 2 জেলার মধ্যেই পড়েছে এই গ্রাম। 3 বিধানসভা কেন্দ্রের মধ্যেও পড়ে টিঢিডাঙ্গা। বিধানসভা আসনগুলি হল নবগ্রাম, খড়গ্রাম, হাসন। এই গ্রামেই রয়েছে 4টি থানা: মারগ্রাম, নলহাটি, খড়গ্রাম এবং নবগ্রাম। সীমানা পুনর্বিন্যাসের জটিলতাতেই এই অবস্থা, যার জেরে ধাক্কা খাচ্ছে সরকারি প্রকল্পের কাজ। উন্নয়নের যে সমস্ত উন্নয়নগুলো আছে গ্রামের মানুষ পায়, তবে সার্বিকভাবে যেটা সার্ভের মাধ্যমে উন্নয়ন হওয়া সেটা কিন্তু এখনো হয়নি। রাস্তাঘাট নতুনভাবে তৈরি হয়নি, আর যেটা পুরনো ছিল সেটাই আছে। বাসিন্দাদের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলেই শুরু হয় বল ঠেলাঠেলি। এক থানা পাঠায় আর এক থানায়, এটা চলতেই থাকে। যদি কোনো কেস কেসান্তর হয় সেক্ষেত্রে পুলিশের নিয়ে একটা সমস্যা আমাদের হয় যে কোন থানায় যাবে। এরা বীরভূম জেলাকে না ভাগ করে বিভিন্ন জেলাকে ভাগ করছে, আর জেলা সভাপতি চেঞ্জ করছে। বীরভূম জেলা সভাপতি এখানে পাথর, বালি, কয়লা তোলা দেয়, সেই জন্য এই জেলার সভাপতিরও চেঞ্জের দরকার নাই। এই জেলায় অ্যাডমিনিস্ট্রেশনের কি হলো, কোন গ্রামের মানুষ কি করছে না করছে দেখারও প্রয়োজন নাই। এদিক ওদিক চেষ্টা করা হয়েছে, একদম করা হয়নি তা নয়। যেহেতু একটা ব্যাকওয়ার্ড এলাকা, কেউ কোনো গুরুত্বই দেয় না। প্রচার হয় এই 100 দিনের কাজ হবে, ব্লকে সেটা চালু হয়নি। এরকম বিভিন্ন সমস্যা আছে। দীর্ঘদিন থেকে এই সমস্যা গ্রামবাসীদের। এতগুলি থানা এবং 3টি বিধানসভা এই গ্রামে পড়ার কারণে গ্রামে সেভাবে উন্নয়ন হয়নি, তেমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। নদীর নামে জেলা ইছামতি, সেই নদীর বুকে আবর্জনার স্তূপ, ইছামতির চোখে জল। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। ইছামতি, বনগাঁ আর বাগদা মিলে তৈরি হবে নতুন জেলা। নদীর নামেই জেলার নাম। আবেগভরা নদীতেই অনাদরের ছাপ। সংস্কারের অভাবে মস্তে বসেছে নদী। নদীর বুকে কচুরিপানার স্তূপ। কোনো জায়গায় নদী এতটাই সরু দেখে মনে হবে নালা। ইছামতির জলেই নদী পাড়ের মানুষের চাষবাস। নদী শুকিয়ে আসায় সেচের জলেও টান। বিপাকে কৃষকরা। এই নদীতে প্রচন্ড কচুরিপানা রয়েছে, এই নদীটা একটু সংস্কার করার দরকার। আমরা চাষি মানুষ, চাষ করতে পারছি না। ইছামতির বুকে আগে জাল পড়তো, মৎস্যজীবীরা মাছ ধরে সংসার চালাতেন। নদীতে জল কমেছে, মাছ কমেছে, পেশা বদলাতে বাধ্য হয়েছেন মৎস্যজীবীরা। নদীতে খুব খারাপ হয়ে গেছে, আমরা মৎস্যজীবী মাছ ধরতে পারি না। নদীতে পেনা ভর্তি, কোনো স্রোত নেই, কোনো মাছ নেই। সংস্কারের অভাবে নাব্যতা কমেছে। প্রতি বর্ষায় ইছামতির জলে ভাসে বনগাঁর বিস্তীর্ণ এলাকা। নদী সংস্কারের দাবিও অনেক দিনের, এ নিয়ে তরজাও নতুন নয়। আপনারা দেখেছেন ইছামতি নদীটা পৌরসভার ভেতরে দুটো পার 10-10-20 ফুট করে কি 20-40 ফুট করে মাটি ফেলে, এর আগের যিনি ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, তিনি সেটা বন্ধ করে 2 সাইড রাস্তা করে দিয়েছেন। ইছামতি নদী বনগাঁর সেন্টিমেন্ট মানুষের। আমরা দাবি রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি যেন ইছামতিকে সংস্কার করেন। কেন্দ্রেরও তো একটা দায়িত্ব থাকে যে ইছামতি সংস্কার করতে হবে। ইছামতির 2 পাড়ে 2 বাংলা, তাই এই নদীকে ঘিরে অন্য আবেগ। সেই নদীর নামেই এবার জেলা, কিন্তু নদীর যে শরীর ভালো নেই, মন ভালো নেই। ইছামতির চোখে জল। ইছামতি নদীর নাম অনুসারেই এই ইছামতি জেলা, এবং নদীর দুপারে যে সমস্ত কৃষকরা আছে তারা জানাচ্ছে
এখন ইছামতিতে জল না থাকার কারণে তাদের চাষ করতেও সমস্যা হয়। তারাও চাইছে জেলা হওয়ায় প্রশাসনিক কাজে গতি আসবে, কিন্তু গতি আসুক এই ইছামতিতে, হাল ফিরুক ইছামতির। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বস্তা বস্তা আলু নষ্ট। চাষিদের অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিতেই আলু নষ্ট হয়েছে, কিন্তু তারা ক্ষতিপূরণ দিচ্ছে না। আর এই অভিযোগে পথ অবরোধে মেমারির আলু চাষিরা। 1 মাস আগে তারা জানতে পারে কোল্ড স্টোরেজের গ্যাস চেম্বার খারাপ হয়, সব আলু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, চাষিরা প্রতিবাদ করেছে, দাম চায়, কিন্তু এখনো তারা ঘুরে বেড়াচ্ছে, টাকা দেয়নি। এটা অ্যাডমিনিস্ট্রেশন কেন টেক আপ করছে না? ম্যাডাম আমরা এটা জানি, জেলা জানি বললে হবে না, আমি যে লোকের কাজটা সলভ ম্যাডাম টেস্ট হবে, সবকিছুই সাবজুডিস হবে আর মানুষ বিচার পাবে না। আলুর চাষিরা টাকা পাচ্ছে না আর আপনারা আমাকে সাবজুডিস শোনাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিযোগ তা সত্ত্বেও ক্ষতিপূরণ দিচ্ছে না মেমারির রসুলপুরের হিমঘর কর্তৃপক্ষ। চাষিদের দাবি হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিতেই নষ্ট হয়েছে প্রচুর আলু, কিন্তু প্রায় 3 মাস হয়ে গেলেও তাদের ক্ষতিপূরণ মেলেনি। মঙ্গলবার বর্ধমানে কার্জন গেট চত্বরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান আলু চাষিরা। বহুত কষ্ট করে ধার দিনা করে আমরা লোন করে ব্যাংক থেকে লোন করে আলু চাষ করেছি, এবং তারপরে এই যে স্টোর মালিকের গাফিলতির জন্য আমাদের সব নষ্ট হয়ে গেছে। 1889 জন কৃষকের চাষ করা 1,15,663 বস্তা আলু রাখা হয় তিরুপতি হিমঘরে। গত 19 মে কৃষকরা হিমঘরে গিয়ে দেখেন সব আলু নষ্ট হয়ে গিয়েছে। হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। 18 জুলাই কৃষকদের সঙ্গে জেলা প্রশাসন ও তিরুপতি হিমঘর মালিকের ত্রিপাক্ষিক বৈঠক হয়। বস্তা পিছু 150 টাকা করে ক্ষতিপূরণের প্রস্তাব দেয় হিমঘর কর্তৃপক্ষ, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি কৃষকরা। তাদের দাবি বাজারের দাম দিতে হবে। আমরা ট্রাই করেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, কম্বাইন্ডলি একটু সলিউশনে এসে যায়। চাষিরা দে ডিড নট ওয়ান্টেড টু সেটেল। আমরা 1 টাকা বলে ক্ষতিপূরণ পাইনি, আর হাইকোর্টে কি একটা কেস করেছে, সেই কেসটা 1 মাস শুধু দিনের পর দিন ডেট করছে, কেসটার আজ পর্যন্ত কোনো শুনানি হচ্ছে না। দিনের পর দিন আমাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে। আলু চাষিদের বক্তব্য, তাদের ঋণ নিয়ে ফসল ফলাতে হচ্ছে। এখন হিমঘর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিলে পথে বসতে হবে। প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় মেমারির রসুলপুরের আলু চাষিরা। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।